মালদার গাজল বাড়িতে ঢুকে ধর্ষণ নেতার পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ সামনে আসছে। বাধা দিলে মারধর করা হয় পরিবারের সদস্যদেরও, এমনটাই অভিযোগ সামনে আসছে। থানায় অভিযোগ নির্যাতিতার পরিবারের। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, গুরুতর এক অভিযোগ, একেবারে বাড়িতে ঢুকে ধর্ষণ নেতার। একদমই, দেখো, এমনই গুরুতর অভিযোগ যে অভিযোগ ইতিমধ্যেই নির্যাতিতার পরিবার গাজল থানায় অভিযোগ জানিয়েছেন। অভিযুক্ত তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য। তার বিরুদ্ধে অভিযোগ যে আলাল গ্রাম পঞ্চায়েতের এই তৃণমূল সদস্য সে জোর করে এই গৃহবধূর বাড়িতে ঢোকে রাতে এবং সেখানে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, বাধা দিতে গেলে পরিবারের লোকজনকে মারধর করা হয়, এমনটাও অভিযোগ। এবং মাঝে মধ্যেই এই মহিলাকে তাকে উত্ত্যক্ত করা হতো, নানাভাবে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল, এমনটাও দাবি নির্যাতিতার পরিবারের। ইতিমধ্যেই অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেছে গাজল থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অভিযোগের সত্যতা কতটা আছে তাও খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি বা ষড়যন্ত্র থাকতে পারে, তবে পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখুক। সেক্ষেত্রে যদি দোষী কেউ প্রমাণিত হয় তাহলে পুলিশ আইনানুগ পদক্ষেপ নেবে, কিন্তু তারপরেও তৃণমূলের দাবি এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। আমার মুখ চেপে ধরে আমাকে রেপ করে, চিল্লে চাচা করে তখন আমার দেওরেরা শ্বশুরেরা আসে, মারধর করে, আমাকে মারে, আমার দেওরকে মারে, আমার শ্বশুরকে মারে, মাসির পঞ্চায়েত আমাকে ধর্ষণ করার পরে ওর স্ত্রী এসে আমাকে মারধর করে। মুর্শিদাবাদের সাগরপাড়া ভয়াবহ আগুন, বাজি ফাটাতে গিয়ে বিপত্তি। সাগরপাড়ার সাহেবনগরে ভস্মীভূত হয়ে যায় বাড়িটি। দেখুন সেই ছবি, মুর্শিদাবাদের সাগরপাড়া, যেখানে বাজি ফাটাতে গিয়ে আচমকায় আগুন ধরে যায়, ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়িটি। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, গোটা বাড়িটি ভস্মীভূত হয়ে যায়, আশেপাশেও কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? আশেপাশে ক্ষয়ক্ষতি হওয়ার আগেই গ্রামবাসীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করে। এই সাহেবনগরে তোমার আছিয়া বিবি, তার এই নাতি তোমার ঈদের জন্য তোমার বোম কিনে নিয়ে এসেছিল, সেই বোম ফাটাতে গিয়ে কিন্তু বিপত্তি ঘটে এবং গোটা ঘরে তোমার আগুন লেগে যায় এবং পুরো ভস্মীভূত হয়ে যায় এবং আশেপাশের বাড়ির লোকজন এসে সেই আগুনকে নেভায় এবং যা ছিল ঘরে সেগুলো কিন্তু সবই শেষ। যদিও ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে ছুটে আসে সাহেবনগর থানার পুলিশ, তারপরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ওই পরিবারের পাশে প্রশাসনিকভাবে যে সহযোগিতা করার দরকার সেটা করা হবে। বেশ প্রণব, তুমি আমাদের সঙ্গে থাকো। দুপুরবেলায় বাচ্চারা বোম বাজি ফোটাচ্ছিল, সে বাজির আগুন থেকে একটা বাড়িতে আগুন লেগে যায়, সমস্ত বাড়িটায় পুরো ছারখার হয়ে যায়। ওনারা কি কোনো কিছু বের করতে পেরেছিল বাড়ি থেকে? কিছুই বের করতে পারেনি, আমরা তো আগুনের কাছে পৌঁছাতেই পারিনি, অনেকটা দূর থেকে আমাদেরকে আগুনটা নিয়ন্ত্রণে আনতে হয়েছে। আর এবার আরো একটি ছবি মুর্শিদাবাদ থেকে। দেখুন মুর্শিদাবাদের দৌলতাবাদ, সেখানে ভয়াবহ আগুন, খড়ের গাদায় আগুন লেগে যায় আচমকায়, পুড়ে ছাই হয়ে যায় বিঘার পর বিঘা জমির ফসল। প্রতিনিধি প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, কৃষক অভিযোগ করছেন যে চক্রান্ত করা হয়েছে, চক্রান্ত করে খেতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ? মুর্শিদাবাদের দৌলতাবাদের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। মুর্শিদাবাদের সাগরপাড়ায় যেমন আমরা দেখেছি, সেখানে সাহেবনগরে ভস্মীভূত হয়ে যায় একটি বাড়ি, অন্যদিকে দৌলতাবাদ, সেখানে খড়ের গাদায় আগুনে বিপত্তি, পুড়ে ছাই হয়ে যায় বিঘার পর বিঘা জমির ফসল। প্রতিনিধি প্রণবের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। প্রণব, কৃষক তিনি অভিযোগ করছেন যে চক্রান্ত করে খেতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কাদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ? দেখো, এই মুর্শিদাবাদ জেলাতে একের পর এক গ্রামে এই প্রচন্ড তীব্র দাবদাহ, তার মধ্যে যে জমির মধ্যে যে গম রয়েছে তাতে কিন্তু আগুন লাগতে দেখা যাচ্ছে। আজকেও কিন্তু দুর্গানগর গ্রামে এইভাবে বিঘের পর বিঘে জমি আগুন লেগে গিয়ে তোমার পুরোপুরি শেষ হয়ে যায়। যদিও কৃষকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যাদের জমি যে চক্রান্ত করে ইয়ে করা হয়েছে, কোনো রকমভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং পুরো ঘটনা কিন্তু দৌলতাবাদ থানার পুলিশ তদন্ত করে দেখছে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো সেটা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। বেশ,
আনন্দপুরে অস্ত্র উদ্ধারে বিহার যোগ সামনে আসছে। গতকাল আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয় এক দম্পতি। বিহারের অস্ত্র কারবারিদের সঙ্গে যোগ রয়েছে ধৃতদের। উদ্ধার পাটনা থেকে আসা ট্রেনের টিকিট। পাটনা থেকে ট্রেনে বর্ধমানে নামে দুজনে। বর্ধমান থেকে অস্ত্র নিয়ে হাওড়া স্টেশনে আসে তারা। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, গতকাল আগ্নেয়াস্ত্র সহ দম্পতি গ্রেফতার হন, আজ বিহার যোগ কার্যত স্পষ্ট হয়ে গেছে। এই চক্রের শিকড় কতটা গভীরে, কি জানা যাচ্ছে? দেখো, এর আগেও এই চক্রের মধ্য দিয়ে কিন্তু শহর কলকাতায় অস্ত্র পাচার করা হয়েছে এবং সেরকম একটা ইনপুট গতকাল এসটিএফ পায়। তারপরে কিন্তু এই দুজন দম্পতিকে ডিটেন করা হয়, তারপরে তাকে গ্রেফতার করা হয় এবং প্রায় 11টি সিঙ্গেল শাটার বন্দুক পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে উঠে এসছে পাটনা থেকে তারা এসেছিলেন, এসে প্রথমে বর্ধমানে শেল্টার নিয়েছিল, সেখান থেকে অস্ত্র সংগ্রহ করে গতকাল তারা হাওড়ায় পৌঁছায় এবং হাওড়া থেকেই তাদের এই অস্ত্র পাচার করার ছক ছিল। একটা বড় নেক্সাস এর পেছনে কাজ করছে এবং সেই অস্ত্র কারবারিদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই ধৃত দুজনের এবং সেই বিষয়টি কিন্তু পুলিশের নজরে আসতেই তারা গতকাল এই তল্লাশি অভিযান চালায়। এবং শুধু এটাই নয়, বিহারের যে সমস্ত বেআইনি অস্ত্র কারখানা রয়েছে সেই অস্ত্র কারখানার সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই দম্পতির। এর আগেও কিন্তু বেশ কিছু জায়গায় তারা অস্ত্র পাচার করেছে। কাদেরকে পাচার করতো বা তাদের মোটিভ কি ছিল, গোটা বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যে আজ তাদেরকে আদালতে তোলা হলে আগামী 12 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বেশ। ঈদের দিনে কিষানগঞ্জের রতনপুরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। বাংলা বিহার সীমানা, আর সেই সীমানায় দুপক্ষের সংঘর্ষ হয়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ইসলামপুর লাগোয়া গ্রাম, আর সেই গ্রামে ধুন্ধুমার পরিস্থিতি। বাংলা বিহার সীমানাতে দুপক্ষের সংঘর্ষ, কিন্তু কি কারণে এই সংঘর্ষ? প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, যে ছবি আমরা দেখছি ইসলামপুর লাগোয়া গ্রাম এবং সেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, কি কারণে এই সংঘর্ষ, গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে? দেখো প্রিয়ঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে প্রতি বছরই কিন্তু যে বিহারের রতনপুর এলাকা রয়েছে সেই এলাকাতে কিন্তু ইসলামপুর যে বিহার বাংলা সীমান্ত এলাকা রয়েছে, ইসলামপুর থানার গুরুদিঘা এলাকার বাসিন্দারা এবং রতনপুর যে রয়েছে সে থানা এলাকার বাসিন্দারা তারা কিন্তু সেখানে প্রতি বছর নামাজ পড়তো। কে মানে আগে কি করতো বা কি পড়ে করতো, কিন্তু আজকেও সেই একই ঘটনা নিয়ে কিন্তু আজকে একটা সংঘর্ষ বাজে যে কে আগে নামাজ পড়বে এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা চলাকালীন আশঙ্কায় কিন্তু সংঘর্ষ বা কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে এলাকা, এরপরে করেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গোটা ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি জানা গেছে। বেশ। আর রতনপুরের পর এবার আমরা নজর রাখবো সিউড়ির গোপালপুরের দিকে। সেখানে ধুন্ধুমার পরিস্থিতি। খেলা ঘিরে দুপক্ষের বচসা হয়, সংঘর্ষ হয় এবং তারপর ব্যাপক বৃষ্টি চলে। পরপর বাড়িতে ভাঙচুর পর্যন্ত করা হয়। দেখুন একবার ছবিটা, কিভাবে দুপক্ষের মধ্যে বচসা, সংঘর্ষ, ভাঙচুর। প্রতিনিধি সুপ্রতিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, যে ছবি আমরা দেখছি, রীতিমতো এক পক্ষ আরেক পক্ষকে ইট ছুঁড়ে ছুঁড়ে মারছে, দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। শুধুমাত্র কি খেলা ঘিরেই এই সংঘর্ষ? দেখো, যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে গ্রামে একটা গ্রাম্য বিবাদ চলে আসছে এবং তারপরেই কিন্তু আজকে ওই সিউড়ির গোপালপুর গ্রামে যখন ঈদের একটি খেলার অনুষ্ঠান হচ্ছিল সেই সময় কিন্তু দুপক্ষের মধ্যে প্রথমে কাটাকাটি এবং তারপরে কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয় এবং সংঘর্ষের ছবি তুমি দেখতেই পাচ্ছ, রীতিমতো বাঁশ নিয়ে এক পক্ষ আরেক পক্ষের উপর আক্রমণ চালায়, ইট বৃষ্টি হয় এবং তারপরে কিন্তু সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপক্ষের মোট 4 জনকে এখনো অব্দি পুলিশ আটক করেছে। তার মধ্যে গ্রামের যিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য রয়েছেন তাকেও আটক করা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু হাসপাতালে 5 থেকে 6 জন মতো ভর্তি হয়েছে এবং গ্রামে পুলিশ পিকেট রয়েছে এবং গ্রামে যে উত্তেজনা ছড়িয়েছিল, অর্থাৎ দুপক্ষের মধ্যে যে ইট ছোড়াছড়ি বা বাঁশ নিয়ে মারামারি, বাড়ি ভাঙচুর, সমস্ত ঘটনা জেরে আবার যাতে নতুন করে কোনো উত্তেজনা না জড়ায় সেই জন্য গ্রামে কিন্তু পুলিশি টহলদারি এখনো চলছে। বেশ।